নির্মোচন লিখেছেন ফাবিয়াহ মোমো। আজকে রয়েছে গল্পটির 7ম পর্ব। গল্প পাঠে আছি আমি মীরা। লাবিব চিন্তাও করতে পারেনি এমন কিছু শুনবে। মাথাটা ভো ভো করছে, চোখ জোড়া বিস্ফোরিত হয়ে স্থির হয়ে গেছে। কান থেকে ফোনটা আস্তে আস্তে নামিয়ে থপ করে রকিং চেয়ারে বসে পড়ল। এবার সে পুরোপুরি নিশ্চিত সাইদ গুরুতর কোনো পরিকল্পনা করে বসে আছে। একটু আগে ফাহিমের নাম্বারে কল দিয়েছে লাবিব, কিন্তু কারণবশত ফোনটা বন্ধ ছিল, কলটা যায়নি। লাবিবের কাছে আরও একটা নাম্বার ছিল, যেটা দিয়ে কল করতে ওপাশ থেকে কেয়ারটেকার ছেলেটা রিসিভ করে। নাম মাসুদ। ছেলেটা কল রিসিভ করেই প্রশ্নসূচকে বলে, হ্যালো, কে? আমি লাবিব খন্দকার বলছি, ফাহিমের কলিগ। ফাহিমকে একটু পাওয়া যাবে? আমি ওর পার্সোনাল নাম্বারটা ট্রাই করেছি, কিন্তু ওটা বন্ধ। ভাইয়া তো হাসপাতালে, আপনি কিছু জানেন না? লাবিব আশ্চর্য, কি বলছে এসব? হাসপাতালে মানে? লাবিব অস্থিরভাবে বলল, না তো, হাসপাতালে কেন? ওর কি হয়েছে? হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। ভাইয়া তো 6 মাসের জন্য পঙ্গু, কোনো রকম হাঁটাচলা করতে পারবো না। পিঠের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা কিছু বয়ে গেল তার। লাবিব চোখ মুখ কঠিন করে স্থির চোখে থমকে গেছে। কেয়ারটেকার ছেলেটা আরো কিছু তথ্য জানিয়ে শেষমেশ কলটা কেটে দেয়, কিন্তু লাবিব তখনও স্বাভাবিক হতে পারেনি। ধপ করে রকিং চেয়ারে বসে পড়লে অবান্তর চিন্তাগুলো শুলের মতো বিঁধতে থাকে। সাইদ কোনোভাবেই চাচ্ছে না ওর অতীতের ঘটনাটা বর্তমানে এসে প্রভাব ফেলুক। তার মানে এটুকু নিশ্চিত, ফাহিমের মাধ্যমে ফিহা শেখের ঘটনা সম্পূর্ণ গোপন রাখতে চাইছে। আর এই ঘটনা তখন থেকেই ঘটছে যখন ওর মস্তিষ্কে নাবিলা হক ঢুকেছে। হয়তো আপাত দৃষ্টিতে সাইদের কর্মকাণ্ড দেখলে যে কোনো মানুষ প্রচন্ড ক্ষেপে যাবে, কিন্তু এর গূঢ় সত্যটা একবার ধরতে পারলে মানুষ সবকিছু খাপে খাপ বুঝতে পারবে। এটুকু বোঝার জন্য অবশ্যই ধৈর্য দরকার। এই ধৈর্যটাই ওর প্রতি কেউ দেখাতে পারলো না। রাগী স্বভাব ও খিটখিটে মেজাজটার জন্য কেউ ওর অবস্থাটা দুদণ্ড বুঝতে চায়নি। বুঝতেও চায়নি কি চাইছে সাইদ। লাবিব ফোনটা নিয়ে ফাহাদের নাম্বারে কল বসালো। ফাহাদ কলটা রিসিভ করলে লাবিব ম্লান গলায় বলল, ফ্রি আছিস? ফাহাদ পিসির সামনে বসে অফিসের ফাইল চেক করছিল। কলটা লাউডে দিয়ে বলল, বল। লাবিব রকিং চেয়ারে গা ছেড়ে বিমর্ষ গলায় বলল, ভালো লাগছে না বন্ধু। আমি বুঝতে পারছি না কি করলে ঝামেলাটা মিটমাট হবে। চতুর্দিক থেকে প্রবলেম ফেস করছি, বাট সলিউশন বলতে কিছুই পাচ্ছি না। মাউস নাড়ানো হাতটা থামিয়ে ফেলল ফাহাদ। চট করে দৃষ্টি সরিয়ে ভ্রু কুচকে বলল, সব ঠিক আছে তো? তোর টোন এমন শোনাচ্ছে কেন? কি হয়েছে? ইজ এভরিথিং অল রাইট? লাবিব চোখ দুটো বন্ধ করে নিস্তেজ সুরে বলল, নাথিং ইজ রাইট। ফাহিম হাসপাতালে। একটু আগে ওর কেয়ারটেকারের সাথে কথা বললাম। ডান পায়ে লিগামেন্ট ছিঁড়ে গেছে, কাজটা হকি স্টিক দিয়ে করা। ফাহাদ ভ্রু দুটো আরো কুচকে শেষমেশ পিসিটাই বন্ধ করে দিল। লাউডে থাকা ফোনটা কানে চেপে অদ্ভুত স্বরে বলল, আমি একটা ব্যাপার বুঝতে পারছি না লাবিব, আমাকে কাইন্ডলি বুঝিয়ে বল। ও কি নাবিলার প্রতি কোনোভাবে সিরিয়াস? যদি সিরিয়াস না হয় তাহলে এরকম আচরণ করছে কেন? এরকম আচরণ তো ফিহার বেলায় করেনি। বলতে পারলাম না, ও আমার কাছে কিছুই খুলে বলে না। ইচ্ছা হলে 2-1 প্রশ্নের জবাব দেবে, না হলে চুপ থাকে। ফিহার কেস পুরোই আলাদা। ফিহা নিজ থেকে ছলচাতুরি করে ওর সাথে কানেক্ট হয়, কিন্তু নাবিলা তো একেবারে অন্য ধাতের মানুষ। সেদিনের কথাবার্তা দ্বারা এটুকু বুঝে গিয়েছি, ও ফিহার মতো শয়তানি চিন্তাভাবনা নিয়ে থাকে না। ওর মনটা স্বচ্ছ, ও সবাইকে বুঝতে জানে। কথায় কথায় আরো একটা ব্যাপার বুঝতে পারছি, ও সাইদের প্রতি অ্যাট্রাক্টেড না। এটা তোর অসম্ভব মার্কা কথা বলছিস। ফিমা যেখানে প্রথম দিন আসতে না আসতেই সাইদের রুমে লুকোচুরি করে দিয়েছে, সেখানে নাবিলার মধ্যে এত কিছু তুই আইডেন্টিফাই করলি? আমি একটু হলেও মানুষ চিনি। নাবিলা হয়তো বয়সে অল্প, কিন্তু ওর কথাবার্তা ম্যাচিউরড ব্যক্তির মতো লাগে। কিছু শিক্ষিত মেয়েরা লেখাপড়া শিখে নিজেদেরকে বিরাট কিছু মনে করে, নিজের ইউনিক প্রমাণ করার জন্য মাঝে মাঝে দেখবি আলগা ঢং করে কথা বলে। ওইটা বলে ন্যাকা। এই ন্যাকামো আমি ফিমার মধ্যে দেখেছি, কিন্তু নাবিলার মধ্যে কিছুই দেখিনি। মেয়েটার বয়স অনুযায়ী যথেষ্ট ম্যাচিউরড, সামনে দেখিস আরো ম্যাচিউরড হবে। আজকে ফার্স্ট শুনতেছি দোস্ত, কোনো মেয়ে যে সাইদরে গুলুগুলু নজরে দেখে না, এটাই প্রথম। এই পর্যন্ত যা যা কেস দেখছি সেই অনুপাতে বিবেচনা করলে নাবিলা সবকিছু পাল্টে দিল। ফাহাদ, মেয়েদেরকে ছোট করবি না। তোর এটা মাথায় রাখা দরকার, হাতের 10টা আঙ্গুল এক সমান না। সব মেয়েরাই যে ড্যাব ড্যাব করে তাকায় থাকবে, এটা ভাবা ভুল। কেউ না কেউ অবশ্যই এমন হবে যে আমাদের চিন্তার বাইরে আচরণ করবে। এটা এক হিসেবে পজিটিভ সাইন।
সাইদরে সামলানো ইজি কাজ না, এটা দুর্বল, অধৈর্য আর ফ্রাস্ট্রেটেড মানুষ দ্বারা কখনোই সম্ভব না। যেহেতু তোর ভাষ্য মতে নাবিলা ম্যাচিওর্ড, সেক্ষেত্রে আমি ধরে নিতে পারি ও সাইদকে ঠিকঠাক মতো বুঝতে পারবে। আমি তুই যেখানে সবার সাথে মিলেমিশে নিজেদের প্রবলেম শেয়ার করতে পারি, এটা কিন্তু সাইদ পারে না। এই সামান্য কাজটাই আজ পর্যন্ত কেউ করতে পারে নাই। ওর রাগের বাইরে যে ডিসেন্ট চেহারা লুকায় থাকে, যদি কেউ সেটা একবার বুঝতো রে লাবিব, তাহলে আমি তোরে গ্যারান্টি দিলাম ওই মেয়ে সবচেয়ে লাকি পার্সন হবে। পাথরও ভাঙে, লোহাও গলে। একবার যদি সাইদরে বুঝতে পারে, তাহলে ওর মতো মানুষটারে কোনোদিন ছেড়ে যাওয়ার কথা মাথায় আনবে না। তোর কি মনে হয় সাইদ রোমান্টিক? আবার জিগায়। ও তোর চাইতে রোমান্টিক দেখা যায়। গোমরামুখী খ্যানর খ্যানর পুরুষরা স্ত্রীর নিকট প্রেমময় হয়ে থাকে। তাহারা স্ত্রীর প্রেম ভালোবাসা পাইবার জন্য যে কোনো কিছু করিবার জন্য সচেষ্ট। হিসাব বুঝছোস? ফাহাদ সাধু মিশ্রিত ভাষাটা এমন হাস্যকর ভাবে বলল যে তা শুনে সিরিয়াস মোমেন্টেও হেসে দিয়েছে লাবিব। ওপাশ থেকে তীব্র হাসি শব্দ শুনে ফাহাদও এখন মিচকি হাসি দিয়ে দুষ্টু দুষ্টু গলায় বলল, যা বেটা, হাসিস কেন? সত্য কথাই তো বলতেছি। আমার আব্বারে দেখলাম আজীবন আম্মার সাথে দা বটি তুইলা খুনাখুনি টাইপের ঝগড়া করতে, অথচ দেখ আমরা 5 ভাই বোন। এক সকালে আব্বার সাথে ঝগড়া করে পরের দিন সকালে নাস্তা বানায় খাওয়ায়। লাবিব বহু কষ্টে হাসি থামিয়ে বলল, তুই কি জীবনেও সিরিয়াস হবি না রে পাগলা? লাবিবের কথাকে সুন্দরভাবে অগ্রাহ্য করলো ফাহাদ। ঠোঁটে মিটি মিটি হাসি দিয়ে বলল, সাইদ একটা পুংটা, ওর ঘরে কতগুলা হয় দেখিস। আর নিজেকে সামলাতে পারল না লাবিব। হো হো হাসিতে কথা বন্ধ হয়ে যায়। ফাহাদ কথায় হাসতে হাসতে সম্মতি জানিয়ে কলটা কেটে দেয়। ফাহিমকে একবার দেখে আসবে কিনা সেটাই এখন ভাবছে। হকি স্টিকের বাড়ি খেয়ে কতটুকু টাইট হয়েছে সেটা দেখার জন্য মনটা ছটফট করছে। একবার কি দেখে আসবে স্বয়ং যে বান্দা জুনায়েদ সাইদকে ব্ল্যাকমেল করার দুঃসাহস দেখিয়েছে, তার অবস্থা কেমন হয়েছে সেটা একবার চাক্ষুষ দেখা উচিত না? অবশ্যই উচিত। কিছু জিনিস নিজ চোখে না দেখলে আত্মার শান্তি হয় না। বিকালের আঁচটা কমে গিয়ে সন্ধ্যার ছায়ায় ডুবে যাচ্ছে। ধীরে ধীরে নেমে যাওয়া আকাশটা এখন সন্ধ্যার ছাঁচে বেগুনি আভায় ছেয়েছে। পাখিদের উল্লাসিত দল এখন নীড়ে ফেরার জন্য মগ্ন। সহসা প্রকৃতির ব্যস্ত অবস্থা নীরবতার চিত্রে ছাপিয়ে যাচ্ছিল। থাই গ্লাসটা সরিয়ে গ্রিলহীন জানলার বাইরের দিকে তাকিয়েছে ফিহা। নিচের খালি লনটা এখন এনার্জি বাল্বের আলোতে উজ্জ্বল হয়ে আছে। বিশাল বড় গেটটা দিয়ে এখনো খালামনির গাড়িটা ঢোকেনি। পাশের রুমে ফিমা আপু কলেজ থেকে ফিরে এখন রেস্ট নিচ্ছে। দরজাটা ভেতর থেকে আটকে রেখেছে বিধায় টুকটাক কথা বলারও সুযোগ নেই। এখানে এসে খুবই ফাপড় লাগে ফিহার। বাড়িটা এত নীরব যে বাইরে থেকে কোনো মানুষ এলে বিশ্বাসই করতে চাইবে না এখানে কোনো মানুষ থাকে। এতটা নিরিবিলি নিস্তেজ পরিবেশে থাকলে মানুষ ধীরে ধীরে চরম বিষণ্ণতার দিকে ধাবিত হবে। গ্যারেজটার ভেতর কি আছে তা জানার জন্য মনটা খুব আকুপাকু করছে। আচ্ছা, বদখট লোকটা ওই গ্যারেজের ভেতর কিভাবে সময়গুলো কাটায়? বই পড়ে, ঘুমিয়ে, নাকি অফিসের কোনো কাজ টাজ নিয়ে নিরিবিলি ভাবার জন্য বসে থাকে? এই লোকটা নিজের রুমটা পর্যন্ত লক করে গেছে। আচ্ছা, কথায় কথায় এই লোকটা বলে সম্বোধন করছে কেন? ওর তো ভাই হয়, মানুষটাকে ভাই ডাকলে কি ক্ষতি? ছোট থাকতে তো ভাই, ভাইয়া এগুলো বলেই ডাকতো। তবে বড় হয়ে সম্বোধনটা ভুলে যাওয়ার পাশাপাশি তুমি থেকে আপনিতে চলে এসেছে। তাছাড়া ভাই একটা সম্মানবোধক শব্দ, যা এই বদমেজাজি অভদ্র লোকটার জন্য কোনোভাবেই খাটছে না। তাই সে সম্বোধন ছাড়াই বদখত, বেয়াদব, খ্যাকশিয়াল যত প্রকার ভয়ঙ্কর ভয়ঙ্কর সম্বোধন আছে তা দ্বারাই অভিহিত করবে। হঠাৎ দাপুটে দুটো হর্ন বাজিয়ে গুম গুম শব্দে রোলস রয়েলস গাড়িটা প্রবেশ করলো। কালো কালিনান মডেলের গাড়িটা যেন অদ্ভুত দাম্ভিকতা জাহির করছে। প্রকাশ পাচ্ছে এর আভিজাত্যে ঘেরা শৌখিনতার পরিচয়। এই লোকটার রুচি ও শখ অন্য সবার থেকে পুরোপুরি ব্যতিক্রমী বলা চলে। না হলে কেউ নিজের রুম ও গ্যারেজ শুধু শুধু লক করে? ড্রাইভিং সিটের দরজাটা খুলে বাইরে পা রাখলো। ধরাম করে দরজাটা বন্ধ করতেই দূর থেকে ফিহা কপাল কুঁচকে ফেললো। কি আশ্চর্য, হাতে ব্যান্ডেজ কেন? কপালটা আরো কুঁচকে দেখলো ঠিক ডান হাতে ব্যান্ডেজটা করা। টান টান স্লিভের নিচে বলপূর্ণ হাতটা লাল টকটকে হয়ে আছে। ওই হাতটা একদমই নাড়াচ্ছে না সে। সকালে যে হাতটা ঠিকঠাকই ছিল, এখন ওর হাতটার এই অবস্থা কেন? কি হয়েছে তাতে? রুমে ফিরতেই খুব কষ্টে শার্টের বাটনগুলো খুলে ফেললো সাইদ। প্রচন্ড ব্যথায় ডান পাশটা টনটন করছে তার। বাঁ কাঁধ থেকে শার্টটা খুলতেই আস্তে আস্তে ওটা ডান হাত দিয়ে নামিয়ে নিল। স্লিভের কাছে ছোপ ছোপ রক্ত দেখে সেটা বাথরুমের যেই রেখে আসলো।
কোমরের বেল্টটা বা হাতে এক টান দিয়ে খুলতেই বিছানায় বসলো সে। কাটা হাতের দিকে তাকিয়ে উদাসী চোখে নীরব হয়ে গেছে। একটা পুরনো দিনের স্মৃতি মানুষপটে জলজল করে ভেসে উঠল। সেদিন মাকে খুব আবদার করে বলেছিল, মা তুমি খাইয়ে দাও। সেদিন মায়ের মেজাজটা কোনো কারণে প্রচন্ড খারাপ ছিল। বাবার সাথে কথা কাটাকাটির পর খুব রুক্ষ মেজাজে টিভি দেখছিলেন। সাইদের কথা শুনতেই যখন ওর দিকে ক্রুদ্ধভাবে তাকায়, ভেতরের সমস্ত জ্বালা যেন ওর উপর দিয়েই ঝেড়ে দেয় সে। প্রচন্ড ধমকের সুরে চেঁচিয়ে ওঠে, সামনে থেকে যা, চলে যা বলছি, আমাকে একদম বিরক্ত করবি না। তোর বাপের সংসারে এসে আমার কপাল পুড়ল। তোদের পেছনে কামলার মতো শুধু খেটেই গেলাম, কোনো লাভ হলো না। নিজের হাতে টুকটুকে সংসারটা সাজালাম, আর এখন তোর চাচারা ভাগ বসাতে এসেছে। এতদিন কোনো খোঁজ খবর ছিল না, বেঁচে আছি না মরে গেছি সে খবর নিতে পারেনি। যেই শুনেছে সম্পত্তির পুরো ভাগ বড় ছেলেকে লিখে দিবে, অমনি বুড়ো বাপটার প্রতি ন্যাকা কান্না শুরু করলো। শয়তানের দল, ধান্দাবাজ কোথাকার। আমিও দেখে ছাড়বো তোর চাচারা কিভাবে আমার সংসারে আগুন লাগায়, এক একটারে ধরে ধরে শিক্ষা দেব। মায়ের রণমূর্তি দেখে সেদিন ভাতই খায়নি সাইদ। খেলতে গিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটা কেটে গিয়েছিল, যার জন্য মায়ের কাছে খাইয়ে দেওয়ার আবদার করে সে। কিন্তু মা যে তখন সাংসারিক ঝামেলায় ব্যস্ত হয়ে অতগুলো কঠিন কথা শুনিয়ে দেয়, সেগুলো ছোট্ট সাইদ মানতে পারেনি। ওই ঘটনার পর থেকে আর কোনোদিনই মায়ের কাছে খাইয়ে দেওয়ার আবদার করেনি। কখনো নিষ্পাপ সুরে বলেনি, মা খাইয়ে দাও। আজ ব্যান্ডেজে মোড়া হাতটা দেখে বিভৎস স্মৃতিগুলো খুব বাজেভাবে তাড়া করলো। এভাবেই তো তাকে রাগী, মেজাজি, গম্ভীর পুরুষ বানিয়ে দিল। সেটা কি আশেপাশের মানুষগুলো বুঝবে? হঠাৎ রুমের দরজা ঠেলে প্রবেশ করলেন সুফিয়া। কাছে এসে হাসি মুখে বললেন, আও নিচে আও, সকালে যে কামটা করছো এখনো তোমার উপর খেপ্পা আছে, রাগি একটুও কমে নাই। সামনে গিয়ে আর চেতাইও না, রাগলে এখন টুস টুস করে কথা শুনাইব। খুব সাবধানে হাতটা আড়াল করলো সাইদ। বিছানায় যে শুকনো টাওয়েলটা ছিল সেটা দিয়ে হাতটা এমনভাবে ঢেকে নিল যেন সুফিয়ার চোখে না পড়ে। সে হালকা মেজাজে মিথ্যা করে বলল, নিচে যাব না খালা, আপনি যান, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। সুফিয়া অবাক হন, বিস্ময় সূচকে বললেন, কি খাও এগুলি? তুমি বাইরের খাওন খাইছো? আমার তো তোমার কথা বিশ্বাস হইতাছে না। তোমার না বাইরের খাওন খাইলে শরীর খারাপ করে, বমি হয়? আচ্ছা ঠিক আছে, খাওন লাগতো না, তুমি নিচে আও। টুকটাক কথা না কইলে সহজ হইতে পারবা না। কালকা মায়েরারে যেভাবে কথা শুনাইছো, কাজটা একদমই ঠিক করো নাই। ওর কি দোষ আছে কও? হুদাই ওরে বকছো কেন? ফ্লোর থেকে দৃষ্টি তুলে কড়া চোখে তাকালো। মুখের ভাবমূর্তি হিংস্র তেজের মতো পরিবর্তন করে বলল, আমার মাথাটা কন্ট্রোলে নেই খালা, এই মুহূর্তে কোনো প্রকার কথা বলতে চাচ্ছি না, আমাকে একা ছাড়ুন। টাওয়েলটা দিয়ে উন্মুক্ত দেহের ডান পাশটা ঢেকে নিয়েছে সে। সাইদ কোনোভাবেই চাচ্ছে না সুফিয়া হাতের ব্যাপারটা দেখে ছোটখাটো হল্লা করুক। ওর অবস্থা দেখলে ভদ্রমহিলা একদমই স্থির থাকবেন না, উল্টো বিপিটা বাড়াবে। সুফিয়া মনটা খারাপ করে বাইরে চলে গেলেন। বাথরুমে ঢুকে ক্লথ হ্যাঙ্গারে টাওয়েলটা ঝুলিয়ে আস্তে আস্তে ব্যান্ডেজটা খুলে ফেললো সাইদ। অসহ্যকর ব্যথায় ভিতরটা কুড়ে কুড়ে ছিঁড়ে যাচ্ছে, অথচ বাইরে থেকে তার সুশ্রী মুখটা দেখলে কেউ ন্যূনতম অবস্থাও আন্দাজ করতে পারবে না। অবশেষে ব্যান্ডেজটা উন্মুক্ত হয়ে হাতের তালুতে গভীর ক্ষতটা ফুটে উঠল। 3 ইঞ্চির মতো ডেবে গেছে তালুটা। হালকা চাপ দিলে এখনই বুঝি তরতাজা রক্ত বেরোবে। হাতে কি এখন স্টিচ করাবে? সকাল সকাল উঠেই ফিহা থম মেরে আছে। আজ নাকি প্রাইভেট টিউটর এখানে এসে পড়াবে। নিয়াজ মেয়েদের পড়াশোনার দেখভাল করতে গিয়ে আফসানার ইচ্ছায় কাজটা করেছেন। ফিহা নিজেও বুঝতে পারছে না স্যার কিভাবে এখানে আসার জন্য রাজি হলো। যদিও স্যার ঢাকা থেকে জার্নি করে নারায়ণগঞ্জ মুখ হয়, তবু ব্যাপারটা স্বাভাবিক কিছু লাগছে না। 11টার দিকে আসার কথা, কিন্তু এখন বাজে 8টা। আফসানা অফিসে চলে গেছে, ফিমাও কলেজের জন্য বেরিয়ে গেছে। ফিহা বাড়ির বাইরে সকালের মিঠে রোদটা মাথায় নিয়ে ঘুরে ঘুরে চারপাশটা দেখছিল। এটা বাড়ির ডান দিকের অংশ, যেখানে খালামনির গাড়িটা রাখবার জন্য আরো একটা গ্যারেজ করা হয়েছে। পায়ের নিচে নরম ঘাসের আস্তরণ, মাথার উপর সুনীল আকাশের ছাদ। গ্যারেজের কাছে পৌঁছে যেতেই হঠাৎ পায়ের নিচে কাটার মতো কি যেন বিঁধল। সাথে সাথে গ্যারেজের দরজাটায় হাত রেখে দাঁড়িয়ে পড়ল ফিহা। সেখানে হাতের সাহায্যে ভর দিয়ে দাঁড়ালে পাটা উপরে তুলছিল সে, কিন্তু ফিহা জানতো না ওই দরজাটা আলগাভাবে লাগানো ছিল, ওতে ভর দেওয়া নিষেধ। যখন মাথা ঝুঁকিয়ে পায়ের তলা থেকে ছোট্ট কাঁটাটা বের করছিল, তখন ধরাস করে দরজাটা ওর উপর পড়ে যেতে নিল।
ফিহা এই অবস্থা দেখে ভয়ে দুহাত বাড়িয়ে দরজাটা ঠেকিয়ে ফেলে, কিন্তু দরজাটা এত ভারী ছিল যে সবটুকু শক্তি দিয়েও ঠেকাতে পারছিল না ফিহা। বাইরে থেকে জগিং করতে করতে ভিতরে ঢুকছিল সাইদ। হাঁপিয়ে ওঠা শরীরটা কয়েক সেকেন্ডের জন্য জিরোতে নিলে হঠাৎ তার দৃষ্টি গ্যারেজের দিকে পড়ল। ফিহা চিৎকার করে খালা খালা বলে ডেকেই যাচ্ছে। অবস্থা বিপন্ন দেখে এক নিঃশ্বাসে দৌড় লাগালো সাইদ। পেছন থেকে এক ধাক্কা দিয়ে ফিহার হাত থেকে দরজাটা উঁচু করে ফেললো। ফিহা আকস্মিক এই কাণ্ড দেখে লম্বা লম্বা নিঃশ্বাস নিতেই কয়েক পা পিছিয়ে গেল। ওই ব্যান্ডেজ করা হাতটা দিয়ে সজোরে ধাক্কা মারলো সাইদ। ধপাস করে দরজাটা গ্যারেজের ভেতর পড়ে গেলে বুক ভরা দম ছাড়ল সে। ফিহা ভয় কাতরে ভঙ্গিতে চুপ হয়ে গেলে হঠাৎ চোখ দুটো সাইদের দিকে পড়ল। ডান হাতটা খুব ঝাঁকাচ্ছে সে। প্রতিটি ঝাঁকানির তালে তালে তরতাজা রক্ত ঝরছে। ফিহা চরম বিস্ময় নিয়ে সাইদের দিকে দ্রুত এগিয়ে গেল। নিঃসংকোচে হাতটা টেনে নিতেই চোয়াল ঝোলালো সে। তালুর মধ্যখানটা ক্ষত দেখে নির্বাক চোখে সাইদের দিকে তাকায়। ঢোক গিলে মুড়ো ভঙ্গিতে জিজ্ঞাসা করে, আপনি ডাক্তার দেখাননি? নির্বিকার মুখে হরিণী চোখ দুটোয় তাকিয়ে রইল সাইদ। কোনো জবাব দিল না সে। ফিহা তার নীরবতা দেখে আবারও ক্ষতটার দিকে দৃষ্টি রাখে। সাইদ হাতটা সরাতে চাইলে খপ করে কবজিটা ধরে ফেলল ফিহা। চিকন চিকন ভ্রু দুটো সহসা খিচিয়ে তেজালো স্বরে বলল, খ্যাক খ্যাক স্বভাবটা সাইডে রাখুন। আমি আপনার অ্যাটিটিউড দেখার জন্য মোটেও রাজি না। একটু আগে আমার জন্য হাতটা আরো বেশি জখম করেছেন, তাই মানবতার খাতিরে এখন হিসাব চুকাতে চাচ্ছি। আমার সঙ্গে আসুন, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। মুখটা গোমরা করে হাঁটা দিল ফিহা। বা হাতের মুঠোয় সাইদের ডান কবজিটা ধরে আছে ও। যদিও ফিহার ছোট্ট মুঠোর ভেতর বলবন্ত হাতটা কোনোভাবেই আটছে না, তবু প্রভুত্বের মতো ভঙ্গি করে ধরে আছে কবজিটা। পিছু পিছু আসা সাইদ ওর অবস্থা দেখে কি প্রতিক্রিয়া দেবে বুঝতে পারছে না। কাঁধের নিচে পড়ে থাকা এইটুকু একটা মেয়ে তার উপর চটাস চটাস হুকুম চালাচ্ছে। ঠাস করে একটা চর মারলে এখনই দুরাত জ্বরে পড়বে, আর তাকেই এখন চমৎকার করে বলল খ্যাক খ্যাক অ্যাটিটিউড। আচ্ছা, এই খ্যাক খ্যাক কথাটার মানে কি? কি বোঝালো এটা দিয়ে? ফিহা তাকে বিছানায় এনে বসালো। আলমারি খুলে ছোট্ট প্লাস্টিকের বক্সটা এনে মুখোমুখি হয়ে বসলো। হাতটা নিজের কোলে টেনে তুলো দিয়ে জায়গাটা পরিষ্কার করতেই একবার মুখ তুলে তার চেহারা দেখার জন্য তাকায়, কিন্তু আফসোস, এই লোকের মুখে কোনো যন্ত্রণার ছাপ নেই। এই প্রথম কোনো মেয়ের স্পর্শ অনুভব করছে সাইদ। যতবার তুলো দিয়ে ক্ষতর মুখে বুলিয়ে যাচ্ছে, চিনচিনে ব্যথাটা খুব গাঢ় হচ্ছে। মুখের অভিব্যক্তি দেখে বোঝার উপায় নেই কতটা ব্যথার মধ্যে ঝুঁকে আছে সে। আঙ্গুলের মাথায় মলম নিয়ে জায়গাটা সন্তর্পণে ছুঁয়ে দিল ফিহা। দাঁতে দাঁত খেচে এমনভাবে বুলাচ্ছে যেন নিজের আঘাতে মলম লাগাচ্ছে ও। ফিহা নরমভাবে শুধালো, হাতটা কিভাবে কেটেছেন? প্রশ্নের গলাটা শুনে একটু ভাবনায় পড়ল সাইদ। জবাবটা কি দেবে? কিছুক্ষণ আপন মনে চিন্তা করে কিছুটা গমগম সুরে বলল, টিন ঢুকেছিল। অপ্রত্যাশিত কায়দায় চোখ তুলে তাকালো ফিহা। মলম দেওয়া হাতটা আচানাক থামিয়ে হাসিহীন মুখটার পানে হতবাক চোখে তাকিয়ে রইল। সত্যি কি জবাবটা দিল? এই লোকটা কি সত্যিই মুখ খুলেছে? ফিহার ফ্যাল ফ্যাল চোখের চাহনি দেখে সাইদ নার্ভাস ফিল করছে। বুকের বাঁদিকে দুম করে হার্টবিটটা বেড়ে গেছে তার। ওই চোখ, ওই মুখ, ওই ঠোঁট দুটোর মৃদু কম্পন যেন খুব আকর্ষণ করছে। এই অবস্থা তো ফিহার বেলায় হয়নি, না কোনো দিনই কারো প্রতি হয়নি। ওর লাবণ্যময় গালটা আঙুলে আঙুলে ছুঁয়ে দিলে চোখ দুটো বন্ধ করবে না? না, এভাবে থাকা যাচ্ছে না, এখনই উঠতে হবে, এখনই উঠা দরকার। ভাবতে ভাবতেই হাতটা সরিয়ে দাঁড়িয়ে পড়ল সাইদ। কোনো দিকে না তাকিয়ে রুম থেকে বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ কি ভেবে দরজার কাছে আবার দাঁড়িয়ে পড়ে। মাথাটা পিছু ঘুরিয়ে কাটা হাতটা ইঙ্গিত করে বলল, থ্যাঙ্কস ফর দ্য হিউম্যানিটি। মানবতা যদি আরেকটু বেঁচে থাকে দেন আমাকে খাইয়ে দিতে পারিস, আমি নাস্তা করিনি। এই ছিল আজকের পর্ব। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি মীরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।